র্যাঙ্কিংয়ের সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশার শুরু বাংলাদেশের। ফিরেছেন 6 ব্যাটার, অবশেষে শান্তর ব্যাটের রান। সিলেটে পানিবন্দী 10 লাখ মানুষ, উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, মোকাবেলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা বলছেন বিশেষজ্ঞরা। 2 দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে মোদি হাসিনা একান্ত বৈঠক, তিস্তা আর গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশা বিশেষজ্ঞদের। ত্যাগী ও তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। কাউন্সিল দেরি হলেও আন্দোলনে গতি আনতে দল পুনর্গঠন বলছে নেতারা। এবং সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানায় দেখিয়ে প্রগতি প্রপার্টিজের প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, 17 বছর পর সুপার 8-এ বাংলাদেশ, কিন্তু ব্যাটিং এ প্রত্যাশা মেটাতে ব্যর্থ ব্যাটাররা। দর্শকদের প্রতিক্রিয়া কি দেখছেন আমাদের জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ কিন্তু সুপার 8-এর প্রথম ম্যাচ আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে। সকাল 6:30টায় মূলত ম্যাচটি শুরু হয়। আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা খুব বেশি ভালো হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ প্রথম পর্যায়ে বিপর্যয়ের মধ্যেই পড়ে গেছিল। পরবর্তীতে মিডল অর্ডারের ব্যাটসম্যানটা কিছুটা আশা দেখালেও সে আশাই কিন্তু আবারও ভাটা পড়েছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মাঠে আছেন তাসকিন আহমেদ, এমন তাওহিদ হৃদয়, যাকে একটু আগে আমরা পরপর অর্থাৎ 2 ওভারের মধ্যে 3টি উইকেট পড়ে যেতে দেখেছি। যার ফলে টিএসসির এই মুহূর্তে যারা খেলা দেখতে এসছেন মিডল অর্ডারদের ভালো ব্যাটিংয়ের ফলে তাদের মধ্যে যে উৎসব এবং উদ্দীপনার সূচনা হয়েছিল বা তারা যে আশা করেছিলেন বাংলাদেশের স্কোরটা হয়তো বা 150 রানের বেশি হবে, সেই উৎসবে বা সেই আশাই কিন্তু ইতিমধ্যে ভাটা পড়তে শুরু করেছে। কারণ আপনি জানেন যে পরপর 2 উইকেটে সাকিব আল হাসান, মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ রিয়াদ এবং সর্বশেষ মেহেদি, তিনিও কিন্তু আউট হয়ে গেছেন। যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটা এই মুহূর্তে একটু বিপর্যয়ের মধ্যেই আছে। প্রত্যাশিত স্কোর যেটি সেটি হয়তো বা হওয়াটা অনেক কঠিন। তবে আপনি জানেন মাঠে কিছুটা আলো ছড়াচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম হার্ড হিটার যাকে বলা হয় তাওহিদ হৃদয়। তিনি 27 বলে 40 রান করে এখনো মাঠে রয়েছেন। যার ফলে 127 রানের যে 7 উইকেটের বাংলাদেশের, এটি হয়তো বা 150 গেলে এখন এই মুহূর্তে টিএসসিতে যারা বসে আছেন তারা চাচ্ছেন রানটা যদি 150 রানের মধ্যেই যায় তাহলে হয়তো বা তারা একটা সম্মানজনক স্কোর করতে পারলে কিছুটা হয়তো বা অস্ট্রেলিয়াকে ফাইট দেওয়া যাবে। আপনি জানেন যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর সেরা দলের একটি। আমরা এখানে যারা খেলা দেখতেছি তাদের কাছে যদি একটু শুনি, কি প্রত্যাশা করছেন খেলা থেকে? কারণ বাংলাদেশের একটা বিপর্যয়ের মধ্যে আছেন, কত আশা করছেন রান হতে পারে? 140 হলে মোটামুটি ফাইটিং স্কোর হবে আশা করা যায়। যাদের উপর বাংলাদেশ ডিপেন্ড করে, সেই সাকিব, মাহমুদুল্লাহ বা লিটন দাস, তারা ভালো খেলতে পারলো না। এই মুহূর্তে তাওহিদ হৃদয় যেভাবে খেলছে, আপনি কতটা প্রত্যাশী রান নিয়ে? তাওহিদ হৃদয় শেষ পর্যন্ত থাকলে 40 হবে আশা করা যায়। আর আমাদের বোলিং সাইড খুবই ভালো করতেছে। 140 হলে আমরা মোটামুটি আশা করি যে বাংলাদেশ জিতবে। জি, উনি বলছিলেন এই অল্প রানে অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন এবং তাদের যে ব্যাটিং লাইন, আপনি কি জয়ের আশা করছেন যে বাংলাদেশ আজকে জিতবে? ইনশাল্লাহ বাংলাদেশের যে বোলিং লাইন আছে এই রান দিয়ে জিতবে ইনশাল্লাহ। জি, আপনি যেমনটা শুনছিলেন, দর্শকরা কিন্তু বলছিলেন যে বাংলাদেশ যদি 140 বা 150-এর মধ্যেই রান করতে পারে, আমাদের যে বোলিং সাইড অর্থাৎ বিশেষ করে মুস্তাফিজুর রহমান ফরওয়ার্ড রয়েছেন, এরপরে হচ্ছে আরো যারা তাসকিন আহমেদ, তিনি এতে 4 হয়ে গেছে। দর্শকদের আপনি দেখতে পাচ্ছেন তাসকিন আহমেদের ব্যাট থেকে একটা বাউন্ডারি এসেছে, যার ফলে এই মুহূর্তে কিন্তু তাসকিনের স্কোর 5 রানে 10 হয়ে গেছে এবং বাংলাদেশের স্কোর কিন্তু 130 অর্থাৎ ক্রস করেছে। যার ফলশ্রুতিতে লাস্ট যে কয়েকটি ওভার আছে, এই কয়েকটি ওভারে বাংলাদেশ আরো ভালো করবে, এটি কিন্তু তাদের প্রত্যাশা। কারণ এখনো বাংলাদেশের অন্যতম হার্ড হিটার তাওহিদ হৃদয় এখনো ব্যাটিং এ রয়েছে, এই জন্য তারা প্রত্যাশা করছেন বাংলাদেশ ভালো কিছু করবে। এবং টিএসসিতে যারা আসছেন, আপনি জানেন যে বাংলাদেশের ক্রিকেট পাগল যারা ফলোয়ার রয়েছে তারা কিন্তু বাংলাদেশকে চায় বাংলাদেশ সবসময় ভালো খেলুক এবং বাংলাদেশের ভালো খেললেই কিন্তু তারা খুব আনন্দ অনুভব করে। আপনি জানেন যে বাংলাদেশের ক্রিকেট আমরা প্রথম রাউন্ড থেকে কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে এসেছে। আপনি কারণ আমরা শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছিলাম, এর পরবর্তীতে কিন্তু আমরা 21 রানে হারিয়েছি নেদারল্যান্ডকে, 25 রানে হারিয়েছি নেদারল্যান্ডকে এবং 21 রানে হারিয়েছি আমরা নেপালকে। এবং আজকের এই মুহূর্তে এখন যে পরিস্থিতিটি মনে হচ্ছে সবারই প্রত্যাশা বাংলাদেশ ভালো খেলবে এবং পরবর্তীতে সেমিফাইনালে বাংলাদেশ যাবে, এটি কিন্তু বাংলাদেশের ক্রিকেট বক্তব্য, বিশেষ করে এই মুহূর্তে যারা টিএসসিতে আছেন তাদের এটি প্রত্যাশা। শারমিন, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম।
সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 4 জেলায় ছড়িয়ে পড়েছে বন্যা। এতে এই অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 16 লাখ মানুষ। নতুন করে হবিগঞ্জের নবীগঞ্জে প্লাবিত হয়েছে 20টি গ্রাম। অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সড়কে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। মৌলভীবাজারে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। এদিকে তিস্তা ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে থামছেই না বৃষ্টি। সড়কে হাঁটু থেকে কোমর পানি, তাই যানবাহনের পরিবর্তে সড়ক যাতায়াতে চলছে নৌকা। জেলার 10 উপজেলায় 1018টি গ্রামের প্রায় 70,000 মানুষ পানিবন্দী। এতে চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছেন প্রায় 20,000 মানুষ। সিলেট নগর সহ জেলার 13টি উপজেলায় পানিবন্দী হয়েছেন অন্তত 13 লাখ মানুষ। নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে প্লাবিত হয়েছে 23টি ওয়ার্ড। শুধু নগরেই পানিবন্দী 1.5 লাখ মানুষ। সড়ক জুড়ে পানি থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার পালং গেছে, এরপরে আপনার মাল টাল যা আছে খেতা বালিশ এটা সবটা ভিজে গেছে। খানি বনি নেই বাচ্চা অনেক দূর নিয়ে তৈছি আমরা। ভাই আমরা খুব ভীতি গেছে, তাদের বাচ্চা কাচ্চা এখন কই যাবো ভাই, বুঝছো নাকি? তো হয়েছে পানি যেমন কোনো বাঁচতেছি ভাই। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ, গুয়ানঘাট, কানাইঘাট উপজেলা। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন, অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জেলার প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম। মৌলভীবাজারে সড়ক উপচে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে যাচ্ছে বসতবাড়ি। পানি ঢুকে পড়ায় চরম বিপাকে দুর্গতরা। চুলা জ্বালাতে না পারায় অনাহারে দিন কাটছে অনেকের। জেলার 7টি উপজেলার 432টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমার বাড়িঘর ডুবাই লিছে, যে পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। আমরা উঠতে আমরা আলাদা বাড়িতে আইছি। গরু ডুবাইল, রান্না উনতাম পারি না, খাইতাম উঠতাম পারি না, গরুর মাঝে পানি বেশি। জেলায় মনু নদীর পানি চাঁদনী পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার ও জুরি নদীর পানি 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে জেলায় খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। এতে পানিবন্দী হয়েছেন অন্তত 30,000 মানুষ। বন্যা আক্রারা ছুটছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। আমরা আসি খুব অসাধ্যে, গরু বাছুর লইয়া, বকরি চকরি লইয়া আসি, মানুষ লইয়া। কিছু মানুষ আসছে আপনার স্কুল, আর কিছু মানুষ আছে বাড়ি ঘর। জিনিসপত্র অনেকটা নষ্ট হয়েছে। গরু উড়াত পানি গ্রাম আমরা উম্মর হয়েছে। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসল সহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সৃষ্টি হয়েছে বিশুদ্ধ পানির সংকট। তিস্তা ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে ওঠায় কুড়িগ্রামেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নতি হচ্ছে না সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। নতুন করে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন বন্যা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ। এটি ঠেকানো না গেলেও মোকাবেলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা। সিলেটের প্রধান নদ নদীগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়তে না পারলে সামনে আরও বড় বিপর্যয় আসতে পারে বলেও মত তাদের। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গেল 17 তারিখ থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় সিলেট, সুনামগঞ্জ এই 2 জেলা সহ মৌলভীবাজার ও হবিগঞ্জের বেশ কিছু এলাকা এখন পানির নিচে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলছেন, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
অঞ্চলে যে চলমান ভারী বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিছুটা হ্রাস পেয়েছে এবং আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এর ফলে আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি হবে না, পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী জেলার নিম্নাঞ্চলে আগামী 2 দিনে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তবে পরবর্তীতে এটিও স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বন্যা প্রকৃতির একটি স্বাভাবিক বিপর্যয়, এটি ঠেকানো না গেলেও মোকাবেলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা। এটা হচ্ছে আষাঢ় মাস, এ সময় বৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক এবং বেশি বৃষ্টি হলে বন্যা হওয়া স্বাভাবিক। সিলেটবাসীকে বাঁচাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণেরও তাগিদ দিয়েছেন তারা। সিলেট সুনামগঞ্জকে বাঁধ তৈরি করে প্রোটেকশন দেয়া যায় তাহলে ভালো থাকবে, না হলে প্রতি 3 বছর 5 বছর পর পর নদী কানায় কানায় ভর্তি হবে, শহরে পানি ঢুকবেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন সারা দেশে বৃষ্টি আরো বাড়তে পারে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চলতি মাসের দ্বিতীয়বারের মতো আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর দুদেশের সরকার প্রধানের বৈঠককে গুরুত্বের সহকারে দেখছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আসার আলো না দেখলেও তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের ইচ্ছাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। মেয়াদ শেষের দিকে আসায় গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে ভাববার সময় এসে গেছে বলেও মত তাদের। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে মোদী সরকার গঠনের 15 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরটি 2 দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সফরে তিস্তা চুক্তি, মংলা বন্দর ব্যবস্থাপনা, বিদ্যুৎ বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন 2 দেশের সহযোগিতার হাত প্রত্যাশা করছেন তারা। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের আগ্রহ, প্রকল্প বাস্তবায়ন নাকি চীনা অর্থায়ন ঠেকানো, এ নিয়ে সন্দেহ পোষণ করেন কেউ কেউ। কেবল ভারতের অর্থ সহযোগিতার আশায় বসে থাকা বোকামি হবে বলে মনে করছেন তারা। ভারতের কাছে এই প্রশ্ন আমরা করতেই পারি যে তোমরা কি চুক্তি আগে করে তারপরে আমাদের সহযোগিতা করবা নাকি না যেরকম আছে সেরকম সহযোগিতা করবে। সবাই বন্ধু, চীনও বন্ধু, ভারতও বন্ধু। বোঝাতে হবে যে এটা আমার প্রয়োজন, তুমি দিতে পারছো না, সুতরাং আমাকে অন্যের কাছ থেকে নিতে হচ্ছে, বা তুমি কিছু দাও ও কিছু দিক, এই সুযোগটা তো আমি করে দিচ্ছি। গঙ্গা চুক্তির আর বাকি মাত্র 1.5 বছর, তাই বিশ্লেষকদের আশা এ সফরে গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দেন যে আমরা চাই একটা দীর্ঘমেয়াদী চুক্তি আবার সই হোক, সেটার জন্য তোমরা কাজ শুরু করো, তাহলে এটা আমার মনে হয় নির্দেশনা হিসেবে এটা কাজে লাগবে। তাদের দাবি ভারতীয়রা চাইবে না চীনাদের ফুটপ্রিন্ট বাংলাদেশে পড়ুক, তাই তিস্তা প্রকল্প নিয়ে এ সফর ফলপ্রসূ হতে পারে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যৎ বিবেচনায় ত্যাগী ও তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। আনুষ্ঠানিক কাউন্সিল হতে দেরি হলেও আন্দোলনের নতুন গতি আনতে দল পুনর্গঠন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান বিএনপি নেতারা। তারা বলেছেন, জনদাবিকে গুরুত্ব দিয়ে শিগগিরই আসবে রাজপথের কর্মসূচি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ব্যাপক জনভিত্তি থাকা সত্ত্বেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের 1 দফা দাবি আদায়ে ব্যর্থ হয়ে এবার নেতৃত্ব ঢেলে সাজাতে কাজ শুরু করেছে বিএনপি। ঈদের আগে একদিনেই ভেঙে দেওয়া হয় সারা দেশের বিভিন্ন মহানগর সহ সহযোগী অঙ্গ সংগঠনের 9টি কমিটি। কেন্দ্রীয় নেতৃত্বে রদবদল করে বিভিন্ন পদে পদায়ন করা হয় 45 নেতাকে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, ভবিষ্যৎ বিবেচনায় নিয়েই দল পুনর্গঠনে এমন সিদ্ধান্ত হাইকমান্ডের। জেনারেশন তো গ্যাপ করলে চলবে না। নদীতে যদি বাদ দেওয়া হয়, স্রোত আটকায় দেওয়া হয়, তাহলে কিন্তু শ্যাওলা পড়বে, নদীর গতিপথ কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রবীণদের যে বুদ্ধি দীপ্ত, তাদের যে অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে একটি সমন্বয়ের মাধ্যমে আমি মনে করি যে এটা গতি বা বৃদ্ধি পাবে। আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগের যারা আছেন অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই, মূল ভিত্তি নেই, সরকারের যে কোনো বিদায় দিতে পারবো। দল পুনর্গঠনের পাশাপাশি জনদাবির ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি নেতারা।
বিএনপি তো জনগণের দল, আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ। তো জনগণের সমস্যাগুলো তো আমরা সামনে নিয়ে আসবোই। আমাদের আগামী যে কর্মসূচিগুলো আসবে অবশ্যই জনগণের এই সমস্যাগুলি সামনে আসবে। যে ত্যাগ স্বীকার করতে হবে আমরা করব, কিন্তু এই সরকারের পতন ঘটিয়ে আমরা দেশের মানুষের সব ধরনের অধিকার, সেটা মৌলিক অধিকার বলেন, সাংবিধানিক অধিকার বলেন, গণতান্ত্রিক অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, সব অধিকারগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য। গঠনতন্ত্র অনুযায়ী হাইকমান্ডের নির্দেশে পুনর্গঠন প্রক্রিয়া চললেও আনুষ্ঠানিক কাউন্সিলেও দলের রদবদল আসতে পারে জানান বিএনপির এই নীতি নির্ধারক। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি এবং আমরা এই যে জেলাগুলোই যেভাবেই করার মধ্য দিয়েই আমরা হয়তো একটা কাউন্সিলের তারিখ নির্ধারণ করব, তারপর কাউন্সিলটা হবে। সেই কাউন্সিলে এখন যে রেনোভেশন, যে পুনর্গঠন মানে একটা রেনোভেশন হয়েছে, সেই কাউন্সিলে তো এই রেনোভেশন নাও থাকতে পারে। নেতৃত্বের রদবদল কোনো ব্যক্তির প্রয়োজন নয়, বরং দলের প্রয়োজনে বলেও দাবি এই নেতার। যেভাবেই নেন না কেন এটা দলের প্রয়োজনই হয়েছে, কোনো ব্যক্তির প্রয়োজনই হয় নাই। আর আমি গ্রুপ বলতে কোনো জিনিস বুঝি না, যারা হয়েছে তারা বাইরে থেকে হয় নাই, তারা বিএনপি করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দিনে দুপুরে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ। জামালপুরের সড়ক ও জনপদ ভবনে ঘটছে এমন ঘটনা, বাড়ছে আতঙ্ক। সরকারি খাতায় যেখানে খাস জমি, সেখানে ব্যক্তি মালিকানা দাবি করে বিক্রি করেছেন বিভিন্ন মানুষের কাছে। কারো থেকে আবার বায়না করে বুঝিয়ে দিচ্ছে না জমি, উল্টো দিচ্ছেন হুমকি। এভাবেই হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। এত সব অভিযোগ প্রগতি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিস্তারিত শাহাদাত নিশাদের প্রতিবেদনে। কেরানীগঞ্জের কোনাখোলায় বোয়ালি মৌজা। সরকারি খাতায় এখানকার 0.64 একর সরকারি খাস জমি, অথচ এই সরকারি জমিতে গড়ে উঠেছে বেশ কিছু ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, এস এ কামাল নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন এই জমি। নিয়েছিলেন কার থেকে? কামাল ভাইয়ের কাছ থেকে নিছে। দলিল হ্যাঁ ওই যে নিছে, কইছে জায়গা খারিজ করাই দিব, হেল লেগে নিছে। কে নিছে? কামাল ভাই নিছে। অভিযোগ উঠেছে একই জমি বিক্রি করা হয়েছে অনেকের কাছে। কারো কারো অভিযোগ প্রগতি প্রপার্টিজের ব্যানারে বায়নার টাকা নিয়ে জমি দিতে টালবাহানা এস এ কামালের। এই জায়গায় আমরা 2 জায়গায় বিক্রি করছে, ওই মোরা 2 জায়গায় বিক্রি করে গেছে। কি কয় না কয়, ঘরের স্বামী এমন করে বকা দেন, হ্যাঁ যে সমস্ত করে বকাবাকি দেয় জানেন, এই সমস্ত করে হ্যাঁ ব্যবহার করে। এমন করে বলছে যে কেউ যদি অফিসে আনেন, আর যদি কেউ যদি আমার অফিস চিনে, তাহলে কিন্তু টাকাও পাইবেন না, আমারে তো দেখবেনই না, টাকাও পাইবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকারি জমি কিভাবে বিক্রি করেছেন প্রগতি প্রপার্টিজ, কিভাবে বা পেয়েছেন অনুমতি? সে প্রশ্নের উত্তর খুঁজতে প্রগতির অফিসে দেশ টিভি। প্রতিষ্ঠানের কর্ণধার এস এ কামাল বলছেন, প্রগতি প্রপার্টিজের নামে তার কোনো প্রতিষ্ঠানই নেই। রীতিমতো সরকারি খাস জমিকে দাবি করলেন নিজের বলে। প্রগতি নামে তো আমার কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপ কোম্পানি নাই, আর আমি কোনো রিয়েল এস্টেট ডেভেলপার এবং লোড আনলোড ড্রেজার হাউজিং এগুলো কোনোটার মধ্যে আমি জড়িত না, আমার ব্যক্তিগত নামের সম্পত্তি। 2011 সালের পর থেকে এই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত হলেও ভোগ দখলের থেকে বিভিন্ন মানুষের কাছে বিক্রিও করেছেন তিনি। তবে দেশ টিভির কাছে বিষয়টি অস্বীকার করেন। কত তফসিল হওয়ার পর তো প্রশ্নই উঠে না 12 সালের পরে। আপনার কিনছেন কার থেকে? এসএম কামালতে। আচ্ছা, কিনছে অনেক আগতে, 2014 সালে কিনছে। দেশ টিভির এবারে গন্তব্য কেরানীগঞ্জ ভূমি অফিস। খোঁজ মেলে বোয়ালি মৌজায় কোনো লিজ কিংবা আশেপাশের কোনো জমিরই মালিকানা নেই এস এ কামাল ও তার প্রতিষ্ঠান প্রগতি প্রপার্টিজ। যারা যায় জয়নাল আবেদিন ও মোহাম্মদ আলী নামে 2 ব্যক্তির নামে লিজ দেয়া সরকারি এই জমি। 3টা খতিয়ানের বাইরে আমি ওই আরো অন্যান্য খতিয়ানও দেখছি। এই কেসের আওতাভুক্ত আরো কয়েকটা খতিয়ান আছে, সেগুলো আমি চেক দিছি, সেখানেও নেই। সরকারি জমি লিজ নিয়ে তা বিক্রির বিধান নেই বলেও জানান কেরানীগঞ্জ ভূমি কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ডিএনএ নমুনা দিতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌসকে ডেকেছে কলকাতার সিআইডি।
বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারুলের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলও মুমতারিনের সঙ্গে কলকাতায় যাবে। মুমতারিনের ভারতের ভিসা রয়েছে। পুলিশের ওই কর্মকর্তাদের যেও সরকারি আদেশ হলেই তারা কলকাতায় যাবেন। সংবাদ সকালে আরো থাকছে। জামালপুরে কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি শহরের সড়ক ও জনপদ ভবনের সহকারী প্রকৌশলীর কক্ষে ঘটে এমন ঘটনা। জামালপুরে কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি শহরের সড়ক ও জনপদ ভবনের সহকারী প্রকৌশলীর কক্ষে ঘটে এমন ঘটনা। সহকর্মী মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ঈদের ছুটিতে জমে উঠেছে দেশের একমাত্র পূর্ণাঙ্গ ওয়াটার পার্ক মানাবে। 60,000 বর্গমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা বিলাসবহুল এই পার্কটিতে প্রবেশে জনপ্রতি গুনতে হয় 6,000 টাকা। পাশাপাশি অন্যান্য সুবিধা পেতে দর্শনার্থীদের খরচ করতে হয় বাড়তি অর্থ। তবে ব্যাংক ও কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকায় গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ওয়াটার পার্ক মানাবে ঘুরে সহকর্মী সুমিত সরকার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। কেউ ব্যস্ত ছবি তোলাতে, কেউ মেতেছেন জল খেলায়। ঈদ আনন্দ উপভোগে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীর ভিড় জমেছে দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানাবেতে। রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশে এলাকায় 60,000 স্কয়ার মিটার জায়গার উপর গড়ে ওঠে পার্ক দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। পার্কের প্রতিটি রাইড আর নির্মাণশৈলীর নান্দনিকতা আকর্ষণ বাড়িয়েছে ভ্রমণ পিপাসুদের। বেশি খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাহিরের একটা ফিলস দেয়। অনেক মজার মজার রাইড আছে। আমরা ঈদে বেড়াতে আসছি এখানে। মোটামুটি ইনশাল্লাহ ভালো এনজয় করতেছি। ঘুরলাম, সুইমিং করলাম, ভালোই লাগছে। ছুটিতে আসলাম, বেশ ভালোই লাগলো। ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল, ভলকানো শো, লেজি রিভার, কৃত্রিম নদী সহ বিনোদন কেন্দ্রটিতে রয়েছে 17টি রাইড। সেই সঙ্গে রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। তবে পার্ক কর্তৃপক্ষ এটিকে বিশ্বমানের বললেও আশানুরূপ সার্ভিস না পাওয়ার অভিযোগ এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম নিয়েও রয়েছে অসন্তোষ। প্যাকেজে কোথাও গেলে আমরা সাধারণত একটা রুম নেই, সেখানে আমাদের রুমের যে ফেসিলিটি সেগুলো থাকে। এখন এখানে চেঞ্জিং রুমটা ওটাতে পেলাম না, মানে কিছুই পেলাম না। টিকিট কস্টিংটা আদার যে রাইডগুলো আছে এতে যদি একটু কস্টিং একটু কম হতো তাহলে দেখা গেছে আরও লোকজন আসতো এখানে। এখান থেকে যে ড্রেসগুলো কেনা হয় এগুলোর আপনার প্রাইসগুলো অনেক বেশি তুলনামূলকভাবে। বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকায় গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেতে পারে বলে জানান পার্ক কর্তৃপক্ষ। আমাদের প্রায় মোটামুটি সব ব্যাংকের সাথেই পার্টনারশিপ আছে এবং সেই অফারটা হচ্ছে বাই 3 get 1 অ্যান্ড টেলিকমিউনিকেশন, গ্রামীণ ফোন, রবি অ্যান্ড বাংলা লিঙ্ক 20% ডিসকাউন্ট চলছে। গেল বছরের 22 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় পার্কটি। এখানে প্রবেশের ক্ষেত্রে বড়দের টিকিটে 6,000 টাকা আর 3 থেকে 4 ফুট উচ্চতার শিশুদের টিকিটে গুনতে হবে 3,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরে কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি শহরের সড়ক ও জনপদ ভবনের সহকারী প্রকৌশলীর কক্ষে ঘটে এমন ঘটনা। সহকর্মী মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। শেরপুর জামালপুর বনগাঁও ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের ইজারার দরপত্র আহ্বান করা হয় চলতি মাসের 11 তারিখ। সোমবার বেলা 12:30 পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। এতদিনে কোনো দরপত্র জমা না পড়লেও এদিন বেলা 12:20 জমা হয় একটি দরপত্র। 12:30টার পর টেন্ডার বক্স খুলে দরপত্রটি নিজের কক্ষে নিয়ে যান সহকারী প্রকৌশলী মোবারক হোসেন। দরপত্রে স্মারক নাম্বার দেওয়ার সময় 6-7 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে ছিনিয়ে নেয় সেটি। শারীরিকভাবে লাঞ্ছিত করে অফিস সহকারী লক্ষ্মী রানীকে। ব্রিজের টুল ইজারার জন্য আজকে হচ্ছে আপনার টেন্ডার ড্রয়িং এর লাস্ট দিন। তো
তো আমরা টেন্ডার সব কিছু শিডিউলের মধ্যে লেখার পরে সিল গালা করার পরে আমরা উপরে আসার পরে এই জায়গায় আমরা বাক্সের ভিতরে আমরা ড্রপিং করছি। জামালপুর শেরপুর ফাটানো মিলিটার যখন এটা কার্যক্রম চলমান ছিল এই সময় কয়েকজন দুর্বৃত্ত এসে শিডিউলটা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই জায়গাটি পরিদর্শন করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবির। জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এখনই যাব, আমরা এটা মামলা রুজু করব এবং এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। গেল অর্থবছর 14,40,00,000 টাকায় সেতুটির টোল আদায়ের ইজারা পায় মেসার্স রাব্বিনুর ট্রেডার্স। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। মাছ মাংস কাঁচা বাজার দরের খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, ঈদের পরে মাছের দরদাম কেমন দেখছেন? সবজি কেমন দরে বিক্রি হচ্ছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। নেন্সি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে লক্ষ্মীপুরে মাছ বাজার এবং তরকারি বাজারের কাঁচা বাজারের কি অবস্থা। আমরা এই মুহূর্তে আসছি লক্ষ্মীপুরে কাঁচা বাজারের সামনে। যে আমরা যে কাঁচা বাজারের সামনে আসছি, এখানে আমরা কথা বলেছি যে এখানকার যে আজকে নিত্যপণ্যের যে বাজার, এই বাজারের মধ্যে কিছু কিছু পণ্যের দাম কমলো। বিশেষ করে কাঁকরোল, টমেটো, করলা এবং কাঁচামরিচের দাম প্রতি কেজিতে 20 থেকে 30 কেজি করে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পটল এবং বেগুন সহ অন্যান্য যে পণ্য আছে, মিষ্টি কুমড়া, এগুলোর দাম 30 থেকে 40 টাকার মধ্যে রয়েছে, যেগুলো গত সপ্তাহে প্রায় 50 থেকে 60 টাকা দামে বিক্রি হয়েছে। এছাড়া আমরা মাছ বাজারের খবর যদি আপনাকে জানাই যে আমরা মাছ বাজারে গিয়েছিলাম, সেখানকার যে ঈদের আগে এবং ঈদের পরে বিশেষ করে যে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ রয়েছে, এই মাছগুলোতে প্রতি কেজি চিংড়ি প্রায় 300 থেকে 400 টাকা করে বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়া যে ইলিশ মাছ, 1 কেজি ইলিশ মাছ 2000 টাকা করে এবং 700 থেকে 800 গ্রাম এই ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1800 টাকা করে। তো আমরা আজকে যে এখানে মাছ বাজারে যে বিক্রেতাদের সাথে কথা বলেছি, সেখানে যে রুই মাছ এবং কাতল মাছ সহ অন্যান্য মাছ রয়েছে, প্রতি কেজি মাছ 100 থেকে 150 টাকা করে বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যেভাবে মাছের বাজার ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত মানুষ তারা মাছ ক্রয় করে খাওয়ার মতো তাদের অবস্থানে এবং ক্রয় সীমার বাইরে চলে গেছে। নেন্সি, এ ছিল লক্ষ্মীপুর থেকে মাছ এবং কাঁচা বাজারের সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আইন অমান্য করে মাছ চাষের অজুহাতে শত শত একর ফসলি জমি থেকে মাটি খনন করে বিক্রি করছে প্রভাবশালী গ্রুপ। অপকৌশল আর ভয় দেখিয়ে কৃষকের জমি দখলে নিয়ে দিনের পর দিন মাটি খনন করছে। এতে প্রতিদিন কমে আসছে 3 ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, চোখের সামনে দীর্ঘদিন ধরে মাটি খনন চলছে, স্থানীয় প্রশাসনের টনক নড়ছে না কেন? ধন্যবাদ নেন্সি, আপনি যেমনটি জানাচ্ছেন যে আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এই জমিগুলি 3 ফসলি, এখানে প্রচন্ড ধান হয়েছে। তো এইরকম হাজারো 3 ফসলি জমি রয়েছে আশপাশে, বা হাজার হাজার একর জমি রয়েছে। তো এই জমির পাশেই আমি একটু দেখাতে চাচ্ছি যে এখানে বেকু দিয়ে 200 বিঘার অধিক জায়গায় খনন করা হচ্ছে মাছ চাষের নামে। তবে স্থানীয় প্রশাসন এই পুরাটাই কিন্তু তারা দেখছেন, কিন্তু দেখেও কিন্তু তারা না দেখার ভান করছেন। প্রতিনিয়তই কিন্তু এখানে বেকু দিয়ে তারা মাটি কাটছেন। প্রতিদিন এখানে হাজার ট্রাক মাটি এখান থেকে কাটা হচ্ছে বা এখান থেকে গলন্দর বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি যে এখানে 6টা ডিজার রয়েছে বা 7টা ডিজার রয়েছে, সেই 7টা ডিজার দিয়ে কিন্তু মাটি কাটা হচ্ছে। এই প্রতিদিন কিন্তু এই দিন রাত 24 ঘন্টায় কিন্তু এই 7টা ডিজার দিয়ে বা 8টা ডিজার দিয়ে মাটি খনন করে আবাদি জমিগুলো ধ্বংস করা হচ্ছে। এবং পাশে যে শত শত কৃষক রয়েছে, সেই কৃষকের জমি কৌশলে এবং ভয়ভীতি দেখিয়ে কিন্তু সেই জায়গাটি নিয়ে কিন্তু
মাটি খনন করা হচ্ছে। যে মাটি কাটছে সে স্থানীয় প্রভাবশালী, কারণ সে সাবেক মেয়র শেখ মোহাম্মদ নিজাম। এই কাজটা করার কারণে প্রশাসনকে হাত করেই কিন্তু ম্যানেজ করেই কিন্তু সে প্রতিনিয়ত এই কাজটি করছে। তবে আমি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের নলেজে নাই বা এই কাজটি হচ্ছে তারা খতিয়ে দেখে যদি অন্যায় হয় তারা হয়তো ব্যবস্থা নেবেন। তবে আমি মৎস্য ও পশুকর্ম মন্ত্রী আব্দুর রহমানের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে মৎস্য চাষের নাম করে কেউ যদি আবাদি জমি বা ফসলি জমি ধ্বংস করে সেটা কিন্তু তারা মেনে নেবে না। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তারা অচিরেই কিন্তু সেটি ব্যবস্থা নেবেন বলে বা স্থানীয় প্রশাসনকে জানাবেন বলে তিনি জানিয়েছেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার যে সাবেক মেয়র শেখ মোহাম্মদ নিজাম দীর্ঘদিন যাবৎ মাছ চাষের নাম করে বা অজুহাতে স্থানীয় প্রশাসনে ম্যানেজ করে, তো সে প্রতিনিয়তই ডেজার দিয়ে মাটি খনন করে সে মাটি বিক্রি করছে। তো এটি এলাকার যে কৃষক রয়েছেন তারা হতাশায় রয়েছেন। তো এলাকার কৃষকদের দাবি যে তার এই মাটি খননটা বন্ধ না হলে এলাকাটা ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল রাজবাড়ী জেলায় মাটি খননের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। নেন্সি।